আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ সার্ভিস রুলস অর্থাৎ বিএসআর পার্ট 1 এবং পার্ট 2-তে কী কী বিষয় আছে সেগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে এই যে বিভিন্ন বিধি আছে, তাই না? বাংলাদেশ সার্ভিস রুলস অর্থাৎ বিএসআর-এর যে বিভিন্ন বিধি আছে, কোন বিধিতে কি বলা আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে, পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেইগুলি কোন বিধিতে কি বলা আছে এক নজরে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা পরীক্ষার উত্তর দেওয়া সহজ হয়, তাই না? তো প্রথমে আসি বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 1 অর্থাৎ বিএসআর-এর পার্ট 1-এ কী কী বলা আছে লক্ষ্য করি। প্রথমে বিধি 5। বিধি 5-এ এই বিভিন্ন ধরনের সংজ্ঞা সম্পর্কে বলা আছে, যেমন অ্যাপ্রেন্টিস। বিধি 5-3-এ বলা হয়েছে অ্যাপ্রেন্টিস সম্পর্কে। গড় মোট বেতন সম্পর্কে বলা হয়েছে বিধি 5-4-এ, তাই না? 5-3, 5-4, এইভাবে এই 5-এরই 57 পর্যন্ত আছে, 57-58 পর্যন্ত। তো সবগুলো তো গুরুত্বপূর্ণ না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। গড় বেতন বিধি 5-5-এ বলেছে। আচ্ছা, গড় মোট বেতন আর গড় বেতন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যগুলো আমি যখন বিশ্লেষণ করব তখন বিস্তারিত আলোচনা করব। আজকে মূলত আমি এই কোন বিধিতে কি বলা আছে জাস্ট সেটা উপস্থাপন করতেছি এক নজরে, কারণ বিধি মনে থাকলে অনেক সময় লিখতে সুবিধা হয়, সেজন্য। এরপরে যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, বিধি 5-14-তে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে। এছাড়া রয়েছে দিন বা পঞ্জিকা দিন, এই সম্পর্কে এই 5-15-তে বলা হয়েছে। তারপর প্রেষণ বা ডেপুটেশন, বিধি 5-16-তে বলা হয়েছে যে প্রেষণ বা ডেপুটেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা বেশি গুরুত্বপূর্ণ। কর্মকাল এর অন্তর্ভুক্ত হবে কোনগুলি, এটা 5-17-তে বলা হয়েছে। এবং বাধ্যতামূলক অপেক্ষাকাল, এটাও কিন্তু 5-17-তে বলা হয়েছে। তবে বাধ্যতামূলক অপেক্ষাকাল সম্পর্কে 5-17-র নোট 2-এ বলা হয়েছে। 5-17 এর নোট 2-এ বলা হয়েছে বাধ্যতামূলক অপেক্ষাকাল সম্পর্কে। আচ্ছা, তাহলে 17-তে দুইটা কিন্তু, ঠিক আছে? একটা হচ্ছে কর্মকালের অন্তর্ভুক্ত হবে কোনগুলি, আর বাধ্যতামূলক অপেক্ষাকালটাও এর মধ্যে আছে 5-17 নোট 2-এ। এবার আরও লক্ষ্য করি, মোট বেতন বিধি 5-20-এ বলা হয়েছে মোট বেতন সম্পর্কে। এরপরে পরিবার সম্পর্কে বলা হয়েছে 5-22-এ, বিধি 5-এর উপবিধি 22-এ বলা হয়েছে পরিবার সম্পর্কে। আচ্ছা, বিধিগুলো মনে রাখলে আমাদের এই লিখতে সুবিধা হয়। এরপরে ফি সম্পর্কে বলা হয়েছে, ফি 5-24-এ, তাই না? ফি অর্থাৎ সরকারের রাজস্ব খাত ব্যতীত অন্য কোনো উৎস হতে যে বিভিন্ন কাজের জন্য অর্থ পাওয়া যায় তাকে ফি বলে, তাই না? যাই হোক, আমি এই বিস্তারিত বলতে গেলে সময় পাবো না, অনেক সময় লাগবে। আমি মূলত জাস্ট এক নজরে বিধিগুলো আলোচনা করতেছি, কোন বিধিতে কি বলা আছে। অনেকগুলো বিধিতেও সময় লাগবে, সেজন্য আমাদের ওই বিএসআর পড়ে বা বিধির মধ্যে কি বলা আছে সেগুলি জানতে হবে। এরপরে বৈদেশিক চাকরি, বিধি 5-25-এ বলা আছে বৈদেশিক চাকরি সম্পর্কে। বৈদেশিক চাকরি বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমি প্রথমেই বলেছি। 5-এ কিন্তু বিভিন্ন সংজ্ঞা বলা হয়েছে। সম্মানী সম্পর্কে বলা হয়েছে বিধি 5-30-এ, সম্মানী। বিধি 5-30-এ সম্মানী সম্পর্কে বলা হয়েছে। যোগদান কাল, বিধি 5-31-এ যোগদান কাল সম্পর্কে বলা হয়েছে। যোগদান কালটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে ফি, সম্মানী, যোগদান কাল, এগুলি বেশি গুরুত্বপূর্ণ। এরপর ছুটিকালীন বেতন 5-33-এ ছুটিকালীন বেতন সম্পর্কে বলা হয়েছে 5-33-এ, ঠিক আছে? ছুটিকালীন বেতন সম্পর্কে বলা হয়েছে, ছুটিকালীন বেতনের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। লিয়েন 5-34-এ বলা হয়েছে, বিধি 5-34-এ। যদিও এই লিয়েনের একটা বিধিমালা আছে, কিন্তু সরকারি কর্মচারী লিয়েন বিধিমালা 2021, ওখানে এই লিয়েনের বিভিন্ন শর্ত সহ আরও বিভিন্ন বিষয় আছে। এখানে লিয়েনের সংজ্ঞাটা দেওয়া আছে 5-34-এ বিএসআর পার্ট 1-এর। স্থানীয় তহবিল সম্পর্কে বলা হয়েছে 5-35-এ। স্থানীয় তহবিল সম্পর্কে বলা হয়েছে 5-35-এ। তারপরে এই আরও কিছু কিছু বিষয় আছে, কিন্তু সবগুলো আমি আলোচনা করতেছি না, যেগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে বলতেছি। অফিসিয়েট সম্পর্কে বলা হয়েছে 5-38-এ। 5-এর উপবিধি 38-এ বলা আছে, বিধি 5 উপবিধি 38। বেতন সম্পর্কে বলা আছে বিধি 5-40-এ। বিধি 5-40-এ বেতন সম্পর্কে বলা আছে, বিধি 5 উপবিধি 40-এ। এছাড়াও স্থায়ী পদ সম্পর্কে বলা আছে
5/42, 5/42। এখন অনেকে মনে করতে পারে এই যে 38 পরে 40, তাহলে 39 কী বলা আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আলোচনা করতেছি না। আবার কিছু কিছু বিধি কিন্তু বর্তমানে প্রয়োগ নাই, সেগুলোও আলোচনা করতেছি না। আমি মূলত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আলোচনা করতেছি বিশেষ করে। তাহলে স্থায়ী পদটা কোথায় বলা ছিল? 5/42। ব্যক্তিগত বেতন 5/43 বলা আছে, ব্যক্তিগত বেতন। ধারণাকৃত বেতন 5/44 বলা হয়েছে। আচ্ছা, যে ব্যক্তিগত বেতন, ধারণাকৃত বেতন, বেতন, এগুলো যে বিধি কিন্তু আলাদা আলাদা আছে এবং এগুলো কিন্তু এক না, একটু একটু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলি জানতে হলে আমাদের বিএসআর পড়তে হবে। যে বিশেষ বেতন 5/48 বলা হয়েছে বিশেষ বেতন সম্পর্কে, ঠিক আছে। তারপর 5/46 শিক্ষানবিশ সম্পর্কে বলা ছিল, যদিও শিক্ষানবিশ সম্পর্কে আবার ওই যে এই বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 6 না কততে বলা আছে যেন শিক্ষানবিশ সম্পর্কে বিধি। পরবর্তীতে হচ্ছে এই যে খোরাকি ভাতা বিধি 5/50 বলা হয়েছে। খোরাকি ভাতার খোরপোশ ভাতা কিন্তু এক না। খোরপোশ ভাতা সম্পর্কে বলা হয়েছে 71, বিধি 71 সরাসরি। আর খোরাকি ভাতা সম্পর্কে বলা হয়েছে 5/50। বিধিগুলো মনে রাখলে আমাদের প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে। প্রকৃত বেতন সম্পর্কে বলা হয়েছে 5/51। অস্থায়ী পদ সম্পর্কে বলা হয়েছে বিধি 5/53, বিধি 5 আর উপবিধি 53, তাই না। টেনিওর পদ সম্পর্কে বলা হয়েছে 5/54। এছাড়াও যে ভ্রমণ ভাতা সম্পর্কে বলা আছে বিধি 5/57। আচ্ছা, এই ভ্রমণ ভাতা সম্পর্কে কিন্তু বিএসআর বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 2-তে বিস্তারিত বলা আছে। যে পৃষ্ঠা নং 298, বর্তমান যে এডিশন 298 পৃষ্ঠায় না, এই ভ্রমণ ভাতা প্রকারভেদ সহ বিস্তারিত এখান থেকে শুরু হয়েছে আর কি। 298 পৃষ্ঠা থেকে ভ্রমণ ভাতা সম্পর্কে পার্ট 2 থেকে আমরা ভালো করে পড়তে পারবো। মূলত এখানে ভ্রমণ ভাতার সংজ্ঞাটা বলা হয়েছে 5/57-তে। অবকাশ বিভাগ সম্পর্কে বলা হয়েছে 5/58-তে। তো এই ছিল বিধি 5-এর উপবিধি সমূহ, ঠিক আছে। এখন আরও আছে চাকরির সাধারণ শর্তাবলী, বিধি 7-এ বলা হয়েছে, সরাসরি বিধি 7-এ, উপবিধি না, সরাসরি 7-এ। বেতন স্কেলে বেতন বৃদ্ধির জন্য চাকরিকাল গণনা সংক্রান্ত নিয়ম যেটি, সেটা বলা আছে বিধি 48-এ। খোরপোশ ভাতা বিধি 71-তে বলা আছে। এই যে খোরাকি ভাতা বলা ছিল কত? 5/50, তাই না। তাহলে খোরাকি ভাতা আর খোরপোশ ভাতা কিন্তু এক না। তাহলে খোরপোশ ভাতা সম্পর্কে বলা হয়েছে 71 বিধিতে, বিএসআর পার্ট 1-এর। যোগদানকাল বিধি 80, 81 এবং 82 নং বলা আছে বিধিতে। যোগদানকালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যোগদানকাল, খোরপোশ ভাতা এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যোগদানকালের মধ্যে যোগদান না করিলে 94 বিধিতে বলা আছে। যোগদানকালের মধ্যে যদি যোগদান না করে তাহলে তার বিভিন্ন বিধিনিষেধ কী হবে সেটা বলা আছে 94 বিধিতে, ঠিক আছে। এরপরে আসি বৈদ্যুতিক চাকরিতে নিয়োগ সংক্রান্ত। বৈদেশিক চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বলা আছে এই 97 থেকে 104-এ। বৈদেশিক চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে কিন্তু আছে। এরপর আসে অর্জিত ছুটি। ছুটি সংক্রান্ত বিষয়টা ব্যাপক। ছুটিতে মোট 17 ধরনের ছুটি আছে। 17 ধরনের ছুটির মধ্যে 10টা ছুটি আছে বিএসআর পার্ট 1-এ, আর 3টা ছুটি আছে নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এ, আর বাকি ছুটিগুলি অন্যান্য কয়েকটা বিধিতে আছে। আচ্ছা, আমি এগুলি বিস্তারিত আলোচনা করবো এখন। ছুটি, অর্জিত ছুটি প্রথমে আসি। বিধি 145-এ বলা হয়েছে অর্জিত ছুটি আবার 2 ধরনের, সাধারণত গড় বেতনে অর্জিত ছুটি এবং অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। এগুলো আমরা বিএসআর পড়ে দেখতে পারবো। এখন তো এবার আসি কিছু ছুটি আছে বিশেষ ধরনের ছুটি। বিশেষ ধরনের ছুটি 9টি, ঠিক আছে। এখন বিশেষ ছুটি কোনগুলি একটু চেনার উপায় আমি এখানে উপস্থাপন করলাম। সেটা হচ্ছে বিএসআর পার্ট 1-এর বিধি 192 থেকে 203, এখানে 7টা আছে। এবং নির্ধারিত ছুটি বিধিমালার এই যে 1959-এর যে বিধি আছে, এটার 5-এর-1-এ আছে প্রাপ্যতা বিহীন ছুটি, আর 9-এর 5-এ আছে অসাধারণ ছুটি। তাহলে এই 2টা আর ওই বিএসআর পার্ট 1-এর 7টা, মোট 9টা হচ্ছে এই বিশেষ ধরনের ছুটি। আচ্ছা, এটা এখানে আমি উপস্থাপন করলাম। বিশেষ ধরনের যে 7টি ছুটি বিএসআর-এ আছে নিম্নরূপ, যেমন বিশেষ অক্ষমতাজনিত ছুটি 192 ও 193 বিধিতে বলা আছে। বিশেষ অক্ষমতাজনিত ছুটি, অনেক সময় এটিকে অক্ষমতাজনিত ছুটিও বলে। শিক্ষা ছুটি বিধি 194 বলেছে। সঙ্গ নিরোধ ছুটি বিধি 196 বলেছে। মাতৃত্বকালীন ছুটি, তাই না, ম্যাটারনিটি লিভ যাকে বলে, বিধি 197-তে বলেছে। চিকিৎসা ছুটি বা হাসপাতাল ছুটি, চিকিৎসালয় ছুটি বিভিন্নভাবে বলা হয় এটিকে,
198 থেকে 201-এর মধ্যে বলা হয়েছে। বিশেষ অসুস্থতাজনিত ছুটি বিধি 202-এ বলেছে। আচ্ছা, এই যে বিশেষ অক্ষমতাজনিত বলেছিল কত? 92-তে, তাই না? 92-93-তে। আর বিশেষ অসুস্থতাজনিত এটা হচ্ছে 202-এ। এবং বিভাগীয় ছুটি 203-এ। বিনা বেতনের ছুটি 303। আচ্ছা, বিনা বেতনের ছুটিটা কিন্তু বিশেষ ধরনের ছুটির মধ্যে আসবে না, যদিও আমি এখানে ধারাবাহিকতা রক্ষার্থে এখানে লিখেছি বিনা বেতনের ছুটিটা বিশেষ ধরনের ছুটির মধ্যে আসবে না। বিশেষ ছুটি হচ্ছে এই 203 পর্যন্ত। এই যে লক্ষ্য করি উপর থেকে বিশেষ অক্ষমতাজনিত ছুটি থেকে শুরু করে বিভাগীয় ছুটি পর্যন্ত মোট 7টা হচ্ছে, যে 1 2 3 4 5 6 7টা, এই 7টা বিশেষ ধরনের ছুটি। এখন বিশেষ ছুটি তো মোট 9টি, তাহলে আর 2টা কোথায় আছে? আর 2টা আছে ওই যে নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এ। তো এই যে বিভাগীয় ছুটি পর্যন্ত, বিভাগীয় ছুটি 203-এ বলা আছে, এই পর্যন্ত এই ছুটিগুলি বিশেষ ছুটির অন্তর্ভুক্ত। 7টি বিএসআরে বলা আছে, আরও 2টা আছে, কিছুক্ষণ পরে আলোচনা করব। এখন এই বিএসআরের আরও একটা ছুটি আছে, সেটি হচ্ছে এই যে বিনা বেতনের ছুটি। তাহলে বিনা বেতনের ছুটি 303-এ বলা আছে বিনা বেতনের ছুটি। বিনা বেতনের ছুটিটা কিন্তু বিশেষ ছুটি না, তাই আমি এটা আলাদা কালার করে রেখেছি। তো এবার ছুটি প্রসঙ্গে যেহেতু আসলো, তো বাকি ছুটিগুলো আলোচনা করব। যেমন কিছু ছুটি আছে যে নির্ধারিত ছুটি বিধিমালা 1959 এবং অন্যান্য বিধি ও আইনে বলা আছে। যেমন 59-এ আছে 3টা ছুটি, তার মধ্যে 2টা আবার বিশেষ ছুটি। তো লক্ষ্য করি, প্রাপ্যতাবিহীন ছুটি এটি নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 5-এর-1-এ বলা হয়েছে। অবকাশ বিভাগের ছুটি এটি 8-এ বলা হয়েছে বিধি। এবং অসাধারণ ছুটি যেটি ওই বিধিমালার বিধি 9-3-এ বলেছে, তাই না? তাহলে এখানে 3টা ছুটি, 3টার মধ্যে 2টা আবার বিশেষ ছুটি, যে প্রাপ্যতাবিহীন ছুটি আর অসাধারণ ছুটি। এই দুটো, একটা বলা হয়েছে 5-এর-1-এ আর একটা বলা হয়েছে 9-3-এ। এই দুটো আবার বিশেষ ছুটির মধ্যে পড়ে। তাহলে বিশেষ ছুটি বিএসআরে ছিল 7টা, আর এই 2টা মিলে কিন্তু এই 9টা হচ্ছে বিশেষ ছুটি। এখন আরও কিছু ছুটি আছে অন্যান্য বিধিতে, যেমন শ্রান্তি ও বিনোদন ছুটি। এটি বলা হয়েছে সরকারি চাকরি শ্রান্তি ও বিনোদন ভাতা বিধিমালা 1979-তে উল্লেখ আছে। বাধ্যতামূলক ছুটি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985-এর 5-এর-1-এর কতে বলা হয়েছে। এখন এই সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 আছে কিন্তু, তাই না? আবার এই বাধ্যতামূলক ছুটি সম্পর্কে বলা আছে কিন্তু এই যে 1985-এর 5-এর-1-এর ক বাধ্যতামূলক ছুটি সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ ওই যে বাধ্যতামূলক ছুটি কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করেছি। তারপরে আমি সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে অনেক সময় এই যে এই সাময়িক বরখাস্তের পরিবর্তে বিভিন্ন অপরাধের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, তাই না? যাক, আমরা বিধিতে পড়বো, আমি মূলত সংক্ষেপে আলোচনা করতেছি, তো সেজন্য বিস্তারিত বললাম না। এবার আসে অবসরোত্তর ছুটি। সরকারি চাকরি আইন 2018-এর 47 ধারায় বলা আছে অবসরোত্তর ছুটি, তাই না? ওই যে পিআরএল, পোস্ট রিটায়ারমেন্ট লিভ যেটি। এরপরে 17 নাম্বার সিরিয়াল দিয়েছি। 17 নম্বর মানে কি? মোট 17টা ছুটি। তো 17 নম্বরে আমি এখানে লিখলাম সাধারণ ও সরকারি ছুটি। সরকারি ছুটি আছে 3 ধরনের, যথাক্রমে সাধারণ ছুটি, নির্বাহী আদেশের সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি। এবং এই 3 ধরনের ছুটি বলা আছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এর ধারা 25-এ। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এর ধারা 25-এ বলা আছে অসাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঐচ্ছিক ছুটি। এগুলো বিস্তারিত বর্ণনা অবশ্য আমরা বই থেকে পড়ে নিব। এবার আসি এই বিএসআর-এর আরও কিছু বিষয় ছিল, বিএসআর পার্ট 1-এর আরও কিছু বিষয় ছিল, যেমন পেনশন প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী। তো এই বিধিতে আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, পেনশন সম্পর্কিত কিছু বিধিবিধান আছে এই বিএসআর পার্ট 1-এ। যেমন পেনশন প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী সম্পর্কে বলা আছে এই যে বিধি 246, 247, 248 এবং 249, এর মধ্যে কিন্তু পেনশন প্রাপ্তির যোগ্যতা শর্তাবলী সম্পর্কে বলা আছে বিস্তারিত। এরপরে পেনশনযোগ্য চাকরির শর্তাদি, পেনশনযোগ্য চাকরির শর্তাদি এই সম্পর্কে বলা আছে বিধি 258 থেকে 284 পর্যন্ত। কী কী চাকরির শর্তাদি সম্পর্কে, পেনশনযোগ্য চাকরির শর্তাদি। উপরে আছে যোগ্যতা ও শর্তাদি, আর এখানে আছে চাকরির শর্তাদি, ঠিক আছে? এরপরে চাকরিতে বিরতি সম্পর্কে বলা আছে বিধি 302-এ। এগুলি সব পেনশন রিলেটেড। বিরতি ও ঘাটতি প্রমার্জন সম্পর্কে বলা আছে এই 304 এবং 305-এ। অর্থাৎ চাকরিতে বিরতি সম্পর্কে বলা আছে 302-এ, আর এই চাকরিতে বিরতির ঘাটতি
ঘাটতি ও প্রমার্জন সম্পর্কে বলা হয়েছে, ঘাটতি প্রমার্জন সম্পর্কে বলা হয়েছে বিশেষ করে 304 এবং 305-এ। এবার আসবো এই বিভিন্ন ধরনের পেনশন, 6 প্রকারের পেনশন আছে। এই 6 প্রকারের পেনশনের মধ্যে কিছু কিছু পেনশন আছে বিশেষ করে এই বিএসআর পার্ট 1-এ মনে হয় 4টা পেনশন। যেমন এই যে লক্ষ্য করি, খুব গুরুত্বপূর্ণ ক্ষতিপূরণ পেনশন, বিধি 308 থেকে 320-এর মধ্যে বলা আছে ক্ষতিপূরণ পেনশন সম্পর্কে, ঠিক আছে। এরপরে আসি অক্ষমতাজনিত পেনশন, বিধি 321 থেকে 36। ওখানে ছিল কত, 308 থেকে 20, আর এখানে 21 থেকে 36, তাই না? আচ্ছা, বার্ধক্যজনিত পেনশন বিধি 337-এ, আর অসাধারণ পেনশন বিধি 403 থেকে 428-এ। এটা একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে এখানে 4টা পেনশন, একটা হচ্ছে ক্ষতিপূরণ পেনশন 308 থেকে 320, অক্ষমতাজনিত পেনশন 321 থেকে 336, বার্ধক্যজনিত পেনশন 337 এবং অসাধারণ পেনশন 403 থেকে 428। আমি সংক্ষেপে এটা বলি খ বা ও, খ ও বা ও, মনে রাখার জন্য আর কি। যাই হোক, তো এই 4টা হচ্ছে বিএসআর-এ। বিএসআর ছাড়াও আরও 2টা পেনশন আছে, যেটি যে পারিবারিক পেনশন। এই পারিবারিক পেনশনটা বলা আছে পেনশন সহজীকরণ আদেশ 2020-এর সংযোজনী 19-এ, ঠিক আছে। যদি বিএসআর রিলেটেড না, তারপরেও পেনশন সম্পর্কিত বলে আমি এখানে লিখে দিলাম। আরেকটা আছে অবসরজনিত পেনশন, সরকারি চাকরি আইন 2018-এর 44 এবং 45-এ এই অবসরজনিত পেনশন সম্পর্কে বলা আছে, 44 এবং 45-এ। তো এই ছিল এই পেনশন সংক্রান্ত, তাই না? আচ্ছা, এখন পেনশন পরিশোধ পদ্ধতি সম্পর্কে বলা আছে 465 থেকে 474-এ পেনশন পরিশোধ সম্পর্কে বলা আছে। তো এই ছিল বিএসআর পার্ট 1-এর গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এবার আসি বিএসআর পার্ট 2। বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 2-তে বিশেষ করে তথ্যাবলী কম, তারপরে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি সংক্ষেপে এক নজরে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আসি বিধি 22। বিধি 22-এ সরকারি কর্মচারীদের শ্রেণীবিন্যাস সম্পর্কে বলা হয়েছে। এই যে ক্যাটাগরি 1, এখানে প্রথম গ্রেড থেকে 5ম শ্রেণী পর্যন্ত, ক্যাটাগরি 2 ষষ্ঠ থেকে 10ম, ক্যাটাগরি 3 11তম থেকে 16তম, এবং ক্যাটাগরি 4-এ বিশেষ করে 17তম থেকে 20তম গ্রেড পর্যন্ত যে শ্রেণীবিন্যাস করা হয়েছে, তাই না? আচ্ছা, কি ভিতরে কি বলা আছে এগুলি বলতে গেলে সময় লাগবে, সেজন্য জাস্ট কোন বিধিতে কি বলা আছে সেগুলি আলোচনা করব। বিভিন্ন প্রকার ভ্রমণ ভাতা, এই যে এইটা খুব গুরুত্বপূর্ণ। এই ভ্রমণ ভাতা বিভিন্ন প্রকারের আছে এবং এই ভ্রমণ ভাতা নিয়ে অনেকগুলি পৃষ্ঠা আছে, কিন্তু বিভিন্ন ধরনের ভ্রমণ ভাতা আছে। বিভিন্ন ধরনের ভ্রমণ ভাতা সম্পর্কে 24-এ বলা হয়েছে। এবার 25-এ বলা হয়েছে স্থায়ী ভ্রমণ ভাতা সম্পর্কে। স্থায়ী ভ্রমণ ভাতা সম্পর্কে 25-এ বলা আছে। এরপরে আসি যাতায়াত ভাতা। আচ্ছা, যাতায়াত ভাতা এই যে বিধি 26 এবং 29-এ আগে ছিল যাতায়াত ভাতা সম্পর্কে বিএসআর পার্ট 2-তে, কিন্তু বর্তমানে এর প্রচলন নাই। তবে এই যে জাতীয় বেতন স্কেল 2015 এর অনুচ্ছেদ 23-এ এর বিধান মতে এই যাতায়াত ভাতা সম্পর্কে কি বলা হয়েছে লক্ষ্য করি। এখানে 1 নম্বরে বলা হয়েছে 11 নং হতে 20 নং বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় কর্মস্থল হলে 1 জুলাই 2016 তারিখ হতে মাসিক 300 টাকা হারে যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ এই যে 26 এবং 29-এ আগে বিএসআর পার্ট 2-তে আগে ছিল যাতায়াত ভাতা সম্পর্কে, কিন্তু সেটা এখন আর প্রচলন নাই। এখন নতুনভাবে কিভাবে প্রচলন হয়েছে, এই যে জাতীয় বেতন স্কেল 2015 যেটি হয়েছে এর অনুচ্ছেদ 23-এ বলা হয়েছে যে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের এলাকায় যদি চাকরি হয় তাহলে তারা 1 জুলাই 2016 থেকে 300 টাকা হারে মাসিক 300 টাকা হারে যাতায়াত ভাতা প্রাপ্য হবেন, সে কথা বলেছে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, এই যে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য গাড়ি ক্রয় বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালা সর্বশেষ সংশোধনী সহ এক্ষেত্রে প্রযোজ্য হবে, এই কথা বলেছে। যাই হোক, এটা আমরা বই থেকে পড়ে নিব। এবার আসি বিধি এই 31 থেকে 53-তে পদ ভাড়া সম্পর্কে বলা হয়েছে। এই পদ ভাড়া কিন্তু বেশ বিশেষ করে বিভিন্ন ধরনের বিষয় এখানে সন্নিবিত আছে। পদ ভাড়া বিভিন্ন ধরনের, যেমন সাধারণ ভ্রমণের ক্ষেত্রে পদ ভাড়া, রেল পথে ভ্রমণের ক্ষেত্রে পদ ভাড়া, সমুদ্র স্টিমার বা নদীপথে লঞ্চে জাহাজে ভ্রমণের ক্ষেত্রে পদ ভাড়া, সড়ক পথে পরিবহনের ক্ষেত্রে পদ ভাড়া, তার আকাশ পথে পরিবহন, এই বিভিন্ন ধরনের পরিবহন আছে। এইগুলির সম্পর্কে এই যে 31 থেকে 53
বিধির মধ্যে কিন্তু পথ ভাড়া সম্পর্কে বলা হয়েছে বিএসআর পার্ট 2-তে, তাই না? তো এইখানে অবশ্য এই যে বিভিন্ন 31 থেকে শুরু করে 53 পর্যন্ত এর মধ্যে যে সড়ক পথে সহ নদীপথে, রেলপথে এবং বিভিন্ন ভ্রমণ সম্পর্কে বলা হয়েছে, এগুলি আমরা বই থেকে দেখে নিতে পারবো, তাই না? আচ্ছা, এবার আসি দৈনিক ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা না, এটি দৈনিক ভাতা। এই 55 থেকে 58, বিধি 55 থেকে 58-তে দৈনিক ভাতা সম্পর্কে বলা হয়েছে। বিধি 59 থেকে 61-তে ভ্রমণ ভাতা প্রাপ্যতার সাধারণ শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে, 59 থেকে 61-তে। বিধি 63 থেকে 88-তে পরিভ্রমণকালে ভ্রমণ ভাতা সম্পর্কে বলা হয়েছে, পরিভ্রমণকালে ভ্রমণ ভাতা সম্পর্কে বলা হয়েছে 63 থেকে 88। এইগুলি, এই যে এর মধ্যেকার যে বিষয়গুলি আছে এর মধ্যে সবগুলি অবশ্য নাই, কিছু কিছু ক্ষেত্রে আবার অপ্রচলন রয়েছে, মানে বর্তমানে ব্যবহার নাই এরকমও রয়েছে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এগুলি বই থেকে অবশ্য পড়তে হবে। যেমন প্রয়োগ নাই, অনেক বিধির কিন্তু প্রয়োগ নাই, কিন্তু আমরা রেঞ্জটা এখানে দিয়েছি। এরপরে আসি বিধি 93, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের যোগদানকালের জন্য ভ্রমণ সম্পর্কে বলা হয়েছে। 99 থেকে 112, 99 থেকে 112-তে বদলিজনিত ভ্রমণ সম্পর্কে বলা হয়েছে। 120 থেকে 123 পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভ্রমণ সম্পর্কে বলা হয়েছে। 124 থেকে 125, 124 এবং 125-এ ছুটিতে গমন এবং প্রত্যাবর্তন এর জন্য ভ্রমণ সম্পর্কে বলা হয়েছে, তাই না? তো এইখানে যেগুলি আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দৈনিক ভাতা 55 থেকে 58, তারপরে ভ্রমণ ভাতা প্রাপ্ত শর্তাবলী 59 থেকে 61, তারপরে আরেকটা আছে এই যে বদলিজনিত ভ্রমণ ভাতা 99 থেকে 112, তাই না? এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য ভ্রমণ ভাতাটা গুরুত্বপূর্ণ 120 থেকে 123 পর্যন্ত। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব পরীক্ষার জন্য। এরপরে আসি 132 বিধিতে বলেছে অবসর গ্রহণ, চাকরি হতে ইস্তফা, বরখাস্ত, চাকরি হতে বরখাস্ত বা চাকরির সমাপ্তিকালে, চাকরির সমাপ্তিতে যে ভ্রমণ সেইটা সম্পর্কে বলা হয়েছে 132-এ। এবং 135-এ বলেছে সাক্ষ্য প্রদানের জন্য ভ্রমণ, 147-এ বলেছে বিধি 147-এ প্রশিক্ষণের জন্য ভ্রমণ, তো এগুলি সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও বিধি 149 থেকে 151 রেলপথে ভ্রমণ সম্পর্কে বলেছে, 149 থেকে 151 রেলপথে ভ্রমণ এবং 153-তে সমুদ্র বা নদীপথে ভ্রমণ সম্পর্কে বলা হয়েছে, তাই না? তো এইগুলি ছাড়াও ভ্রমণ সংক্রান্ত আরও যে বিষয়গুলি আছে আমরা এই বিএসআর পার্ট 2 এর বিশেষ করে অংশটা ভ্রমণ সংক্রান্ত বিধি সংক্রান্ত যে বিষয়গুলি আছে এগুলো যদি ভালো মতো দেখি ইনশাল্লাহ পরীক্ষা আসলে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নিয়ন্ত্রণকারী কর্মকর্তা, এইখানে থেকে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি হচ্ছে ভ্রমণ ভাতা বিলে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার দায়িত্ব, স্বাক্ষর এবং প্রতি স্বাক্ষর সংক্রান্ত বিধিবিধান লিখো, এরকম যদি বলে তাহলে এই যে লক্ষ্য করি বিধি 165 থেকে 167, 165, 166, 167 এইখানে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক ভ্রমণ ভাতা বিলের স্বাক্ষর করার ক্ষেত্রে দায়িত্ব সহ আরও যে সমস্ত স্বাক্ষর প্রতি স্বাক্ষর সংক্রান্ত বিধানাবলী আছে এইখানে কিন্তু বলা আছে 165, 166, 167। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি মূলত এই বিশেষ করে মেন বিষয়গুলি যেগুলি মনে রাখলে আমাদের মোটামুটি লিখতে পারবো। সেকেন্ড পার্টে তো অনেক সময় কোন বিধিতে কি বলা থাকে সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু খুঁজে পাওয়া সহজ হয়। সেজন্যই আজকের এই আলোচনাটি ছিল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।